দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানি বন্ধ হয়েছে বললেন আইনমন্ত্রী। সংবিধান মেনেই নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনকে। গুমের যে ঘটনা সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে, তারা যদি অপরাধ করে থাকে সেটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে। গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন সহ ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ১১ দলের লং মার্চ। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকারের সহায়তা কামনা। চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। নিজ দেশে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ। প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। মোহাম্মদপুরে প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে আহত একজন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি তানজিম শাফিন আছি। বাগেরহাটের মোংলার জয়মনি এলাকা থেকে ১০ এপ্রিল মিরাজ শেখকে কোস্টগার্ড কর্তৃক গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সচিবালয়ে শিশু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা বিষয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানি বন্ধ হয়েছে। বিগত ৬ মাসে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেনি বলেও দাবি করেন মন্ত্রী। এ সময় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করে তিনি এই দায়িত্বে এসেছেন। সংবিধান মেনেই শপথ নিয়েছেন তিনি, আর এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানান মন্ত্রী। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিক ভাবে দিয়েছি। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ ৬ দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে হবে এই কর্মসূচি, জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি। জানান, সকাল ৭টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জোটের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় হবে সভা। গোলাম পরোয়ার জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। এ সময় বিএনপিরও সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেছে জামায়াত। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এই ৬টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর আজ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে রোহিঙ্গারা। সকালে উখিয়ার 4 এক্সটেনশন ও টেকনাফের কয়েকটি ক্যাম্পে সমাবেশের আয়োজন করে তারা। নানা উদ্যোগের পর এখনও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন প্রক্রিয়া। এজন্য কর্মসূচি থেকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছেন রোহিঙ্গারা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি জানান তারা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালায়। সে সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। বর্মা জালে মিলিটারি মগবাগিয়ে কলে টেসে কলে আর যে অত্যাচারিং গজে আর ছোট ছোট মাসুম বাচ্চা কল মারি ফেলাইয়ে
আর যেহেতু দেশ তো বাহির করে দিয়ে আজকে 9 বছর হয়ে গিয়ে কই আর বিচার আজ হনি কেন করে আর ওয়াফে যাইতে চাই আর কান দেশের মাঝে আর বিচার চাই আর দেশত ফিরে যাবার চাই। পরিস্থিতি বিবেচনায় মিয়ানমারের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকায় এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নেই বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই যে চূড়ান্ত সমাধান সেটি আবারও স্পষ্ট করেছে 27 দেশের এই জোটটি। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। পেরিয়ে গেছে 9 বছর, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, রোহিঙ্গা সংকট সমাধানের চূড়ান্ত লক্ষ্য হল প্রত্যাবাসন। সেটি হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক এবং টেকসই। কিন্তু এই মুহূর্তে মিয়ানমারে সেই পরিবেশ নেই বলেও জানান তিনি। সীমান্তের ওপারে সামরিক সংঘাত, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এখনই টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। সীমান্তের ওপারে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে এখন থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতির উপর জোর দিতে চাই আমরা। ফিরে যাওয়া রোহিঙ্গাদের নাগরিক ও আইনগত অধিকার কি হবে, পরিচয়পত্র থাকবে কিনা, নাগরিকত্ব কিভাবে নিশ্চিত হবে, এসব প্রশ্নের সমাধান আগেই নিশ্চিত করা দরকার। রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দিচ্ছে ইইউ। রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে ততদিন কিভাবে একটি টেকসই উপায়ে তাদের সহায়তা করা যায়। তবে সংকটের সমাধানে স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনকে সমর্থন করি আমরা। রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কৌশলগত দিকও উঠে আসে আলোচনায়। ইইউ বলছে, বাংলাদেশকে শুধু বাজার বা উন্নয়ন সহযোগী হিসেবে নয়, ক্রমবর্ধমান কৌশলগত অংশীদার হিসেবে দেখছে তারা। ইউরোপের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার ধরে রাখতে শ্রম অধিকার, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষার মান আরও উন্নত করার তাগিদ দেন মাইকেল মিলার। ইউরোপের ভোক্তারা চান শ্রমিকের অধিকার, শিশুশ্রম বন্ধ এবং পরিবেশ সুরক্ষা। বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও উচ্চাভিলাষী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতে চাই আমরা। বিশেষ করে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাজার সুবিধা ধরে রাখতে শ্রম, পরিবেশ, মানবাধিকার ও বিচার ব্যবস্থার সংস্কারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইইউ। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, কোন পদক্ষেপে দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী হবে সে বিষয়ে পরামর্শ দেয়াই তাদের লক্ষ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য 100 কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে দেশটি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসবো। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12 হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভকামনা জানান। তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, দণ্ডিত যারাই ভারতে আছে সবাইকে ফেরত আনতে চায় সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সরকার দায়ভার নিতে চাইছে না বলে তাদের বিচার বিভাগের উপর চাপিয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়। সরকার যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। ওই দুই এলাকায় কেন এমনটা হলো পুরো বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। এমআরসিএ J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন, তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। দেশের স্থানীয় নির্বাচনে বেশি সহিংসতা হয়, তবে এবার নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জনগণের ভোটেই নির্বাচিত হবেন জনপ্রতিনিধিরা। RFED আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অনন্য নির্বাচন হয়েছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশন ভায়োলেন্স চায় না বলেও জানান। ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া কিভাবে সাশ্রয়ী করা যায় সে পরিকল্পনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে 16 লাখ ব্যালট নষ্ট হয়েছে, যেখানে প্রতিটি 50 ব্যালটে একটি ব্যালট নষ্টের দাবি করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, ভোটারদের শিক্ষিত করার ব্যাপারে অংশীজনরা কেউ সফল হতে পারেনি। আমরা তো চাই জিরো ভায়োলেন্স, বাট বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য। চলুন আমরা এই অভিজ্ঞতাটাকে, এই কালচারটাকে লেট আস ক্যারি ইট ফরওয়ার্ড in the local government election, because local government election in Bangladesh become even more violent. সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে করতে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী 26 আগস্ট রাত 12টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। এর আওতাভুক্ত এলাকা হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত। এছাড়া বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পাশাপাশি পান্থপথের পূর্ব থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি 27 নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায় এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুলকে ক্রস ফায়ারে হত্যা মামলায় এবার গ্রেফতার দেখানো হয়েছে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ সহ 4 জনকে। এই মামলায় পলাতক শেখ হাসিনা সহ 7 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রসিকিউশন। এদিকে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 7 জনকে। হ্যালো, 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে মেয়েকে ফোনে রেখে হত্যা করা হয় ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে। বলা হয় বন্দুকযুদ্ধ। ওই ঘটনার অডিও রেকর্ড সামনে এলে তোলপাড় হয় দেশ জুড়ে। সে মামলায় সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে। গ্রেপ্তার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও সাবেক র্যাবের মহাপরিচালক আনোয়ার লতিফ খান ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও নেওয়া হয় ট্রাইব্যুনালে।
একরামুল হক হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। 4 জনকেই গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে। এছাড়া এ মামলায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিচার বিশ্লেষণ করেছি, রিপোর্টটা আমি দেখেছি, সাক্ষ্য প্রমাণ দেখেছি, ঘটনাটা আমি পর্যালোচনা করেছি। কাউন্সিলের একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিজ সহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 13 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে আবারও এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সৌদি আরব থেকে 3 মাসের ছুটিতে দেশে ফেরার মাত্র 3 দিনের মাথায় হামলার শিকার হন হৃদয়। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 23 আগস্ট সন্ধ্যে 7টা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এর 6 নম্বর রোডের সিসি ফুটেজে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজনকে ঘিরে ধরেছে কয়েকজন। এরপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। পুলিশ জানায় হামলার শিকার যুবকের নাম হৃদয় লস্কর। হৃদয়কে হামলার সময় বাঁচাতে এগিয়ে এলে আরও একজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হৃদয়ের উপর এমন হামলা। যে জান চাই, কিন্তু আমরা মোবাইল এডি না, তোর জান নিতেছি। আবার বলছে যে আরো তোদের বন্ধুদের মধ্যে আরেকজন আছে, আরেকজন মার্ডার করা আছে। তাহলে এটি কত বড় জ্ঞান। ওরা কি বলতেছে, আমার সন্তান আবার ভালো হইলে আবার কুমাইবো। ওরা বলতেছে এদের বিচার হয় না, এই যে সোহাগের বিচার হয়েছে। আমি থানাকেও কেস দিয়েছি, মানে হেরা যা করবো তা করছি, আর বাকিটা আমরা করবো বাবা। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন হৃদয়। জানান, হামলা থেকে বাঁচতে মোবাইল ফোন ও টাকা পয়সা দিতে চাইলে সেগুলো নিতে রাজি হননি তারা। ওরা আমাকে কোনো কথা নাই কোবান শুরু করছে। ওরা আমার ফোন নিতে আসে না, ওরা আমাকে মারতে আসছিল। রাসেল ওরা সবাই চিনে, আন্ডার রাসেল করে। সিসি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত 4 জনকে শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে পুলিশ জানায়, প্রেম ঘটিত বিষয় নিয়ে এই হামলা। এই যে ক্যাপ্টেন মুন্না অত্র মামলার 1 নম্বর আসামি, তার স্ত্রী হলো হাফসা। এই হাফসার সাথে এই যে ভিকটিম হৃদয় লস্করের দীর্ঘ সময় প্রেমের সম্পর্ক ছিল এবং হৃদয় লস্কর 3 বছর পূর্বে সৌদি আরবে চলে যায়। তো সৌদি আরবে যাওয়ার পর থেকেই ভিকটিমের বাবার তথ্য মতে যে হৃদয় লস্করকে ক্যাপ্টেন মুন্না বা তার গ্যাং নিয়মিত ফোনে হুমকি ভয়ভীতি দেখাইতো। পুলিশ বলছে হামলায় জড়িত সবাই মাদক কারবার সহ ছিনতাই, চাঁদাবাজি মামলার আসামি। প্রত্যেকের নামের আগে আছে বাহারি সব টাইটেল। ঘাড় কাটা সাইফুল, তার ঘাড় হয়তো কেউ কেটে দিছে, বা সেও হয়তো অন্য কাউকে ঘাড় কাটতো বা গলায় কোপ দিত, এরকম হতে পারে। কালা বিল্লাল হয়তো দেখতে খুবই কালা, এটা ন্যাচারাল বিষয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় পেছানো হয়েছে। 31 আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় পেছানো হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেয়া হয়। 2025 সালের মার্চে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ডিলারের গোডাউন থেকে ছিনিয়ে নেওয়া আরও 15 বস্তা সার উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো 122 বস্তা সার। এদিকে ডিলার তাইফুর রহমানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সোমবার সন্ধ্যায় ইউনের কাছে প্রতিবেদন জমা দেয় প্রশাসন গঠিত 5 সদস্যের কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি না করা, ভাউচারে অসঙ্গতি সহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। রোববার শিলখড়ি ইউনিয়নের ডিলারের গোডাউনের বেড়া ভেঙে 225 বস্তা সার ছিনিয়ে নেয় কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, ডিলারের কাছে 1 সপ্তাহ ঘুরেও সার মিলছিল না। সরকারের ভর্তুকি মূল্যে দেয়া সার গোপনে বিক্রি অভিযোগ করেন তারা। সার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় জিডি করেন ডিলার তাইফুর রহমান। হবিগঞ্জে খোয়াই নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে সেখানে যান তিনি। পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে এভাবে হঠাৎ প্লাবনের পানি ছেড়ে মানুষকে বন্যা কবলিত না করার আহ্বান জানান তিনি। দ্বিতীয়বার খোয়াই নদীর বাঁধ ভাঙার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই করেছেন। বাঁধের পাশাপাশি স্লুইস গেট স্থাপন করতে হবে কিনা তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেখানে আমরা প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। সে বন্ধুত্ব সম্পর্ক রাখতে গেলে আমরা আশা করব তারা এইভাবে ফ্লাশ ফায়ারে ফেলে দিয়ে আমাদের জন্য এইভাবে আমাদের এই অঞ্চলের মানুষকে বন্যা কবিত না করে, দুর্দশা না ফেলে, আমি আশা করব তারা সেই বিষয়টা বিবেচনা করবেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর ঘটনায় জড়িত 13 শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের তদন্ত করা হয়। সেখানে র্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় জড়িত 13 শিক্ষার্থীকে অর্থদণ্ড, 1 সেমিস্টার থেকে 1 বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার, অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা প্রদান সহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শর্ত সাপেক্ষ শাস্তি স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের র্যাগিং প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন ও মন্তব্যকে শুট দ্য মেসেঞ্জার প্রবণতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে টিআইবি। সংস্থাটি মনে করে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার মৌলিক অধিকারের প্রতি সরাসরি হুমকি। এই বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সোমবার প্রথম কার্যদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে তার কথিত ব্রিটিশ নাগরিকত্ব এবং তা ত্যাগ না করে মন্ত্রিত্ব গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন করেন। সরাসরি উত্তর না দিয়ে তিনি উল্টো সিলেটের আঞ্চলিক ভাষায় সাংবাদিকদের প্রতি আক্রমণাত্মক প্রশ্ন ছুড়ে দেন। প্রতিমন্ত্রীর এই প্রতিক্রিয়ার তীব্র উদ্বেগ প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব ধারণ করে কেউ মন্ত্রী পদে আসীন হতে পারেন না। নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য জনগণের সামনে পেশ করার পরিবর্তে প্রশ্নকর্তা, সাংবাদিক ও গণমাধ্যমকে উপহাস করা এবং তাদের উপর দায় চাপানো এই চেষ্টা সত্য এড়ানোর একটি কৌশল বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় জেরার্ড জোন্স 999-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। এই ঘটনায় তদন্ত চলার মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল বাফুফে। তবে 2 বছরের চুক্তি থাকায় তাকে বাফুফে থেকে দেয়া হবে 3 মাসের বেতন। এদিকে আগামী 31 আগস্ট উজবেকিস্তানে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব।